আমি নার্সারি থেকে একটা ফুল গাছ কিনে নিয়ে এলাম। মালি বলল যে ১ বছরের মধ্যে গাছটায় ফুল হবে। তো আমি খুব ভালো করে মাটি তৈরি করে গাছটাকে বসালাম এবং ১ বছর খুব যত্ন করলাম। জল দিলাম, সার দিলাম এবং ১ বছর অপেক্ষা করতে লাগলাম যাতে গাছটায় ফুল হয়। এবং আ ১ বছর ধরে আমি যত্নে কোনো ত্রুটি রাখলাম না। অথচ দেখা গেল ১ বছর যখন পূর্ণ হয়ে গেল তখনও গাছে ফুল তো দূরে থাক, কুঁড়ি এলো না। আমি খুব বিরক্ত হয়ে খুব রেগে গিয়ে গাছটাকে কেটে দিলাম। কারণ মালি বলেছিল আমাকে ১ বছরের মধ্যে ফুল হবে। ১ বছর তো হয়ে গেছে, অথচ ফুল হচ্ছে না। তার মানে মনে হয় আর গাছটায় ফুল হবে না। দিয়ে আমি গাছটাকে কেটে দিলাম। কিন্তু যদি আমি আরো কয়েক মাস অপেক্ষা করতাম, তাহলে গাছটায় ফুল হতো। কারণ সব গাছে ফুল দেওয়ার সমান সময় সমান হয় না। হয়তো সেই গাছটা একটু দেরি করছিল, তার ম্যাচুরিটি আসতে একটু হয়তো দেরি হচ্ছিল। তাই ফুলটাও একটু দেরিতে আসতো। কিন্তু সেই ফুলটা দেখার মতো ধৈর্য আমার নেই। তাই আমি গাছটাকে কেটে দিয়েছি। সরকারি চাকরির পরীক্ষায় অনেক স্টুডেন্টই কিন্তু এই ভুলটাই করে। কারণ সে একটা মাইন্ডসেট নিয়ে পড়াশোনাটা করে যে আমাকে এতদিনের মধ্যে আমি চাকরি পাবো, এতদিনের মধ্যে তৈরি হব। এবং যখন সেই টাইম পিরিয়ডটা পেরিয়ে যায়, তখনই কিন্তু সে অধৈর্য হতে শুরু করে, বিরক্ত হতে শুরু করে এবং দেখা যায় যে সেই টাইম পিরিয়ড পেরোনোর পর তার আর পেশেন্স থাকে না, প্রিপারেশনটা বন্ধ করে দেয়। অথচ সে যদি আরো কিছুদিন প্রিপারেশন নিত তাহলে কিন্তু সে তৈরি হয়ে যেত। কারণ সে অলমোস্ট তৈরি হয়েই ছিল। আর কিছুটা সময়ের অপেক্ষা ছিল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কম্পিটিটিভ এক্সামের কিছু স্ট্র্যাটেজি বলবো, কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো বেসিক্যালি, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের প্রিপারেশন নিতেও খুব সুবিধা হবে এবং তোমরা যারা কনফিউজড হয়ে আছো যে আমরা কিভাবে পড়বো, কিভাবে শুরু করব, তাদেরও কিন্তু অনেকটাই হেল্প হবে। তো এই ভিডিওটা আমি প্রথমেই বলে রাখি, আহ, কাউকে আমি ক্রিটিসাইজ করার জন্য করছি না, তাই কেউ এটাকে নেগেটিভলি নেবে না। আহ, হয়তো অনেকেরই আমার এই কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু আমি এগুলো বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে। কারণ এতদিন দীর্ঘ ১৫-১৬ বছর ধরে পড়িয়ে আমি যেটা রিয়েলাইজ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। আশা করি তোমাদের হেল্প হবে ভিডিও দেখলে। প্রথমে আহ, কয়েকটা কথা আমি বলি, যেটা প্রত্যেক বছর সারা বছর ধরেই অনেক স্টুডেন্ট আমার কাছে আসে। বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আসে। কেউ ধরো WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ CGL এর জন্য প্রিপারেশন নিচ্ছে, বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তাদের আমি যখন জিজ্ঞেস করি যে তুমি কেন WBCS অফিসার হতে চাও বা কেন তুমি CGL ক্র্যাক করতে চাও, অনেকেই বলে যে স্যার এটা আমার ড্রিম জব, এটা আমার স্বপ্নের একটা চাকরি। তো এই ড্রিম থেকে আমার স্যার আব্দুল কালামের একটা খুব বিখ্যাত কোট মনে পড়ছে যে আ ড্রিম ইজ নট দ্যাট which you see while sleeping, it is something that does not let you sleep. অর্থাৎ স্বপ্ন সেটা নয় যেটা তুমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমার রাতে ঘুমাতে দেয় না। তাহলে তোমরা যেগুলোকে ড্রিম জব বলছো, সেগুলো কি সত্যি তোমাদের ড্রিম জব? সেগুলো কি সত্যি তোমাদের রাতের ঘুম কেড়ে নেয়? একটু ভেবে দেখবে। নাকি ড্রিমটা তোমার রাতারাতি তৈরি হয়েছে? পাড়ার একটা দাদা একটা ভালো চাকরি পেয়ে গেছে, তাই তোমারও মনে হলো যে এটাই আমার ড্রিম জব, এটাই আমায় পেতে হবে। এটা কিন্তু তোমাদের আগে ভালো করে ভাবতে হবে। নিজে ভাবো, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। তাহলে তোমরা নিজেদের উত্তর নিজেরাই পেয়ে যাবে। ঠিক আছে? এটাকে ভাবতে হবে। কারণ কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, এটা আমাদের একাডেমিক্সের থেকে একদম আলাদা। একাডেমিক্সে একটা পাস মার্ক থাকে, যেটা পেলে সবাই পাস করে যায়। কিন্তু এখানে কোনো পাস মার্ক থাকে না, এখানে কাট অফ থাকে। এবং কাট অফও প্রত্যেক বছর এক্সাম টু এক্সাম ভ্যারি করবে। এবং এই কাট অফ আবার কিছু কিছু আহ, ব্যাপারের উপর ডিপেন্ড করে আর কি। যেমন ভ্যাকেন্সি কত আছে, কত ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম হচ্ছে, অনেক কিছুই ডিপেন্ড করে। তো সেইগুলোর উপর কিন্তু আমরা কাট অফ দেখি যে চেঞ্জ হচ্ছে। আবার কাট অফ ক্লিয়ার করলেই যে তুমি চাকরি পাবে তাও নয়। কারণ যতগুলো ভ্যাকেন্সি থাকবে তার থেকে বেশি ক্যান্ডিডেটকে ডাকা হয়। তো ফাইনাল মেরিট লিস্টে সবাই কিন্তু জায়গা পাবে না।
তো এই যে ব্যাপারগুলো কিন্তু আমাদের আগে ভাবতে হবে। এবার আসি আমি স্টুডেন্টের ক্ষেত্রে, মানে ক্যান্ডিডেট যারা প্রিপারেশন নিচ্ছে বা অ্যাসপিরেন্টের কথা বলতে পারি। তো এই অ্যাসপিরেন্টদের আমরা ৩ টে ভাগে ভাগ করতে পারি। একটা ক্যাটেগরির অ্যাসপিরেন্ট থাকে যারা প্রচন্ড রকমভাবে ফোকাসড, যে আমাকে WBCSই পেতে হবে। এটাই আমার ড্রিম জব, এটাই আমার টার্গেট। আমি অন্য কিছু আর ভাববো না। কেউ ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে, কেউ ভাবছে যে আমি শুধু রেলের পরীক্ষা দেবো, এটাই আমার টার্গেট। তো দে আর ফোকাসড, যে তারা ডিস্ট্র্যাক্ট হয় না, কেউ তাদের ডিস্ট্র্যাক্ট করতে পারে না। তারা একটা ফিক্সড ওয়ে ধরে পড়াশোনা করে এবং তাদের একটা নির্দিষ্ট গোল, একটা লক্ষ্য আছে। এটা একটা ক্যাটেগরি স্টুডেন্ট। তাদের নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ তারা ওয়েল প্রিপেয়ার্ড, তারা ফোকাসড, তো তারা সাকসেস পাবে। সময় হয়তো লাগতে পারে, কিন্তু সেই সময়ের জন্য তারা প্রস্তুত। এবার আসি আর একটা ক্যাটেগরির অ্যাসপিরেন্টদের কথায়, যাদের টার্গেট হচ্ছে একটা চাকরি পাওয়া। দে হ্যাভ, মানে দে ওয়ান্ট টু গেট আ জব, একটা সিকিউর জব দরকার। সেটা সিজিএল হোক, রেল হোক, ব্যাংক হোক, WBCS হোক, যাই হোক, একটা চাকরি দরকার তাদের। তো তারা সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে। আর একটা ক্যাটেগরির অ্যাসপিরেন্ট আছে যারা অ্যাকচুয়ালি নিজেরাই জানে না যে আমাদের কোনটা দরকার, আমাদের কি করতে হবে লাইফে। যে যেটা বলছে সে সেটাই করছে। তো এই যে দুটো ক্যাটেগরির কথা আমি বললাম, আজকের ভিডিওটা এই দুটো ক্যাটেগরির অ্যাসপিরেন্টদের জন্য। তো তোমরা যদি এই দুটো ক্যাটেগরির মধ্যে পড়ো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো আগে আমি বলেছি কেউ ব্যাপারটাকে নেগেটিভলি নেবে না। আমি সবাইকে কিন্তু সঠিক রাস্তাটা দেখানোর জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। প্রথমে এই প্রিপারেশন স্ট্র্যাটেজির ব্যাপারটা আমাদের আগে বুঝতে হবে। একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি ঠিক করতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন, যে পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার সিলেবাসটাকে ভালো করে স্টাডি করতে হবে। দেখো, প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস কিন্তু আলাদা আলাদা। WBCS এর এক ধরনের সিলেবাসের প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন, সিজিএল এক রকমের, ব্যাংকিং এক রকমের, ইউপিএসসি যদি কেউ দাও, ইউপিএসসি আর এক রকমের। তো ডিফারেন্ট পরীক্ষার জন্য ডিফারেন্ট সিলেবাস আছে। তাহলে আমি যদি ভাবি একটা সিলেবাস ফলো করব, দিয়ে সব পরীক্ষা দিয়ে দেবো, এটা তো হবে না। এটা আগে হতো, বছর দশেক আগে। তখন ব্যাপারটা অন্যরকম ছিল। তখন যদি তোমরা কোয়েশ্চেন পেপারগুলো স্টাডি করে দেখবে, কোয়েশ্চেন অনেকটা ইজি ছিল, কারণ তখন কম্পিটিশন তুলনামূলকভাবে কম ছিল। এত আহ, মানে গাইডেন্সও ছিল না, এত বই ছিল না, এত ইনস্টিটিউট ছিল না। কিন্তু এখন কি হয়েছে, ক্যান্ডিডেটও অনেক বেড়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে, প্রচুর গাইডেন্স আছে, বই অ্যাভেলেবেল, নোটস অ্যাভেলেবেল। তার ফলে কি হয়ে গেছে কিন্তু, যে পুরো কোয়েশ্চেন প্যাটার্ন বা এক্সামের পুরো প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে গেছে। কোয়েশ্চেনও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসছে। তাই একটা বই পড়ে, একটা সিলেবাস শেষ করে তুমি সব পরীক্ষা দেবে, এটা কিন্তু হবে না। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে একটা ক্যাটেগরি চুজ করতে হবে। ক্যাটেগরি মানে আমি বলছি না যে একটাই পরীক্ষা। যেমন কেউ যদি ধরো পিএসসির পরীক্ষা দিচ্ছ, WBCS এর প্রিপারেশন নিলে মোটামুটি তোমার পিএসসির পরীক্ষাগুলো কভার করে যাবে। আবার যদি কেউ সিজিএল এর প্রিপারেশন নাও, তাহলে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এইগুলো তোমার কভার করে যাবে। আবার যারা ব্যাংকের জন্য নিচ্ছ, ব্যাংক, ইন্স্যুরেন্সের যে পরীক্ষাগুলো সেগুলো কভার করবে। কিন্তু তুমি যদি ব্যাংকের প্রিপারেশন নাও, নিয়ে ভাবে আমি WBCS দেবো, দুটো একসঙ্গে হবে না। আচ্ছা, এই হবে নার ব্যাপারটা আমি বলি। অনেকে হয়তো এটা আমার কথাটা শুনে বলবে, কেন স্যার, ওই দাদাটা তো দুটো একসঙ্গে ক্র্যাক করেছে, একসঙ্গে 4টে চাকরি পেয়েছে, একসঙ্গে 5টা চাকরি পেয়েছে, অনেকেই পায়। আমি বললাম হাতের 5টা আঙুল সমান নয়। তো সেই ক্যাটেগরি স্টুডেন্টদের নিয়ে আমি কথাই বলছি না, ঠিক আছে? কিন্তু তোমরা যে কথাটা বলছো যে এ 5টা চাকরি পেয়েছে, 6টা চাকরি পেয়েছে, তাদের সংখ্যাটা কিন্তু খুব কম। হুম? কিছু কিছু স্টুডেন্ট থাকে প্রচন্ড ব্রিলিয়েন্ট, যারা একসঙ্গে সবকিছুই পড়াশোনা করতে পারে। তো তাদেরকে আমি পাশে রেখে, সরিয়ে রেখেই বলছি কথাগুলো। আমি অর্ডিনারি স্টুডেন্টদের কথা বলছি, যাদের টার্গেট হচ্ছে একটা চাকরি পাওয়া। কারণ এই ড্রিমের পিছনে দৌড়াতে দৌড়াতে আসলে তাদের তো কোনো ড্রিম নেই। তাদের একটা চাকরি পাওয়া দরকার, কিন্তু ড্রিমটা আমরা তৈরি করে দিচ্ছি, যে এই পরীক্ষার দাও, এটা ভালো, এইটা দাও, ওটা ভালো। তার ফলে আমরা সেটাই পড়ছি। কিন্তু সেখানে একটা প্রবলেম হবে কি, যে তোমাকে দেখতে হবে যে তোমার স্ট্রং জোন কোনটা। মানে আমরা ধরো স্কুল কলেজে, যেটা স্পেশালি তোমার কলেজ লাইফ থেকে যদি ভাবি, বা হায়ার সেকেন্ডারি থেকে, যে আমাদের একটা নির্দিষ্ট স্ট্রিম ছিল, যে কারোর আর্টস, কারোর সায়েন্স, কারোর কমার্স। তাহলে যে আর্টস নিয়ে সবসময় পড়াশোনা করেছে, মানে গ্র্যাজুয়েশন, মাস্টার্স আর্টস নিয়ে কমপ্লিট করেছে, তাহলে তারা তো সায়েন্স পড়েনি। আবার যে সায়েন্সের স্টুডেন্ট, সে কিন্তু আর্টস পড়েনি। কিন্তু যখন তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ইউ হ্যাভ টু স্টাডি অল দ্য সাবজেক্টস। আর্টস, সায়েন্স সব থাকবে, তার সঙ্গে আবার কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তার সঙ্গে তোমার জিআই আছে। এগুলো তো নতুন সাবজেক্ট পড়তে হবে তোমাকে। তার মানে তুমি যখনই একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সব সাবজেক্ট তোমাকে একসঙ্গে পড়তে হচ্ছে।
এবার কেউ সব সাবজেক্টে স্ট্রং হয় না, কারণ ইংলিশ স্ট্রং, ম্যাথস উইক। আবার ধরো কেউ ইংলিশ ম্যাথটা খুব স্ট্রং, আবার জিকেটা তার খুব উইক। তাহলে এই তোমার স্ট্রং জোন কোনটা, তোমার উইকনেস কি, এইটা তোমাকে আগে ভেবে তারপরে একটা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে হবে। সে ফর এক্সাম্পল আমি যদি বলি তোমার ধরো ইংলিশটা খুব উইক, তাহলে তোমাকে এমন একটা এক্সাম দেখতে হবে যেখানে ইংলিশের ওয়েটেজ কম। তুমি রেলের এক্সাম দাও, রেলে দেখো ইংলিশ থাকেই না। তাহলে যার ইংলিশটা খুব উইক, সে রেলের এক্সাম দিলে কিন্তু তার সাকসেস পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তার মানে কি তুমি এই যে তুমি অন্য পরীক্ষা দেবে না, আমি কিন্তু তোমাকে ডিমোটিভেট করছি না তোমাদের, বা ডিসকারেজ করছি না। অবশ্যই তুমি দিতে পারো, কিন্তু তোমার টার্গেট যদি একটা চাকরি পাওয়া হয়, তাহলে তোমাকে এইভাবে চুজ করতে হবে অপশনসগুলো। এবার তোমার হাতে যদি অনেক সময় থাকে, না তোমার টার্গেট হচ্ছে সিজিএল, অথচ তুমি ইংলিশে উইক, তুমি অবশ্যই পেতে পারো। তার জন্য তোমায় কিন্তু অনেকটা সময় দিতে হবে। এই তুমি তাড়াহুড়ো করলে হবে না যে আমাকে 6 মাস 8 মাস 1 বছরের মধ্যে পেয়ে যেতে হবে। কারণ একটা উইক সাবজেক্টকে তুলতে গেলে, মানে তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে। সেই সময় যদি তোমার হাতে থাকে, তাহলে তুমি সেই তোমার যেটা টার্গেট এক্সাম তুমি সেটা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা অনেকে কি করি, আমি যেটা প্রথমে কথাটা বললাম, যে একটা খুব এন্থু নিয়ে পড়াশোনাটা শুরু করি, এই এন্থুটা 6 মাস 7 মাস পর থেকে কমতে থাকে, এবং দেখা যায় 1-1.5 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে সেই এন্থুটা থাকলোই না। অনেকেই ওই জন্য দেখবে এই ফিল্ড থেকেই বেরিয়ে যায়। কারণ এখানে কি হয়, এখানে তুমি যে কোনো ইনস্টিটিউটে পড়ো, এখান থেকে তুমি কোনো সার্টিফিকেট পাবে না। এখান থেকে তুমি যেটা পাবে একটা চাকরি, যেটা তোমার বাকি জীবনটাকে সিকিউর করবে। তাই একটা কথা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে এতদিন তোমরা পড়াশোনা করেছো, ডিগ্রি পেয়েছো, শিখেছো, কিন্তু এখন যে পড়াশোনাটা করবে সেটা তোমার লাইফ টাইম সিকিউরিটি দেবে। তাহলে তোমার 30-35 বছরের একটা সিকিউর লাইফ তুমি যদি পেতে চাও, তাহলে 2-3 বছর কিন্তু তোমায় পড়াশোনা করতে হবে। এবার এই 2-3 বছরটা শুনে অনেকে হয়তো আহ, মানে কি বলবো, ডিমোটিভেটেড হয়ে যাবে আর কি, যে 2-3 বছর পড়তে হবে। আমি তো ভেবেছিলাম 6 মাস 1 বছরের মধ্যে পড়লে চাকরি হয়ে যাবে। অনেক জায়গাতে তো ক্র্যাশ কোর্স চলছে, যে 3 মাসের মধ্যে রেলের চাকরি। তাহলে এটা পড়লে তো আমি তো ভেবেছিলাম হয়ে যাবে। এই ভুলটা করবে না কেউ। আমি একটুখানি বলি তোমাদের এই ব্যাপারটা, যে ক্র্যাশ কোর্স করে কখনো তুমি সাকসেস পাবে না। ক্র্যাশ কোর্স তাদের জন্যই ভালো যারা অলরেডি তৈরি আছে, যাদের বেসিক তৈরি আছে, সবকিছু তৈরি আছে, যারা জাস্ট রিভিশনের জন্য পড়ছে, তাদের জন্য ক্র্যাশ কোর্স ঠিক আছে। কিন্তু যে ক্যান্ডিডেটটা কিছুই জানে না, এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করছে, তাদের জন্য ক্র্যাশ কোর্স একদমই ঠিক নয়। কারণ 3 মাসে তুমি কিচ্ছু শিখতে পারবে না, বরং যেটুকু শিখেছো তাও ভুলে যাবে। এবং দেখা যায় অনেক ক্যান্ডিডেট কি আমি দেখেছি, যে 3 মাস করে একটা একটা কোর্স করতে করতে সে 2 বছর কাটিয়ে দিয়েছে, আলটিমেটলি 2 বছর পর সে একই জায়গায় পড়ে আছে, কারণ সে সব ক্র্যাশ কোর্স করছে। এই সামনে এই পরীক্ষাটা যে রেল আছে, আমি 3 মাসের একটা রেলের ক্র্যাশ কোর্স করলাম। সামনে সিজিএল আছে, সিজিএল এর ক্র্যাশ কোর্স করলো। ক্র্যাশ কোর্সে তোমার হবে কি? ক্র্যাশ মানে ক্র্যাশ কোর্সে 3 মাসের কোর্সে তোমায় কি করানো হবে? প্র্যাকটিস করানো হবে। এবার তোমার যদি ফাউন্ডেশন ঠিক না থাকে, তুমি প্র্যাকটিস করে কি বুঝবে? আবার অনেক সময় এটাও হতে পারে যে তোমার 3 মাসে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে, প্রচুর ক্লাস দেওয়া হলো, প্রচুর ক্লাস দিয়ে তোমাকে 3 মাসে সব সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হলো। কিন্তু তুমি এটা কখনো ভেবে দেখেছো যে 3 মাসে এত ক্লাস তুমি মাথায় রাখতে পারবে, যেটা এত বছরে রাখতে পারবে? কারণ তোমাকে তো শুধু পড়লেই হবে না। আমি তোমাকে একদিনে পুরো পার্টস অফ স্পিচ শেষ করে দিতে পারি, সারাদিন ক্লাস করি, কিন্তু আড্ডি বেড়ে তুমি কিছু শিখতে পারবে? পারবে না। তাহলে আমাকে একটা টাইম কিন্তু ইনভেস্ট করতে হবে, এবং সেই টাইমের ডিউরেশনটা মোটামুটি তুমি 1.5 থেকে 2 বছর ধরে রাখো। এইটা যদি তোমার এই মাইন্ডসেট নিয়ে তুমি প্রিপারেশন স্টার্ট করো, যে কোনো এক্সামের জন্য হোক না কেন, তাহলে তুমি সাকসেস পাবে। আর তুমি যদি ভাবো শর্ট টার্মে আমি চাকরি পাবো, জীবনে চাকরি পাবে না। এটা শুনতে খারাপ লাগলো, এটা ফ্যাক্ট। তাই এটা মাথা থেকে বাদ দাও যে আমি 6 মাস 8 মাস 1 বছরের মধ্যে চাকরি পাবো। 1 বছর মিনিমাম সময় লাগে তোমার সিলেবাস কমপ্লিট হতে, সেটা 1.5 বছরও লাগতে পারে। তারপর শুরু হবে তুমি যা শিখলে সেটার অ্যাপ্লিকেশন, তুমি কতটুকু অ্যাপ্লাই করতে পারছো, মানে প্র্যাকটিস সেশন যেগুলো হয় আর কি, মক টেস্ট আছে, এগুলো আছে। এবার অনেকে যেটা করে, প্রিপারেশন শুরু করার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে শুরু করছে। এটারও করার প্রয়োজন নেই, কারণ মক টেস্ট মানেই হচ্ছে মিসলেনিয়াস কোয়েশ্চেন। এবার তুমি ধরো তোমার বেসিকটাই কমপ্লিট হয়নি, তুমি যে চ্যাপ্টার পড়োনি সেখান থেকে মক টেস্টে কোয়েশ্চেন আসছে। এবার তুমি যখনই আনসারগুলো দিতে পারবে না, তখন কিন্তু তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে, কারণ নাম্বার কন্টিনিউয়াসলি কম আসতে থাকবে। তাই সিলেবাসটা আগে একটা বছর, সবাইকে বলবো, প্রিপারেশন যখন তুমি স্টার্ট করছো, ধরো আজ থেকে তুমি প্রিপারেশন স্টার্ট করবে, তোমার টার্গেট হচ্ছে যতদিন না সিলেবাসটা শেষ হচ্ছে, মানে 1 বছর মিনিমাম, আমি চাকরির কথা ভাববই না, ভাববই না।
আমি শুধু সিলেবাসটাকে থরলি কমপ্লিট করব, এবং কিভাবে কমপ্লিট করব, হ্যাপাজার্ডলি পড়ে না। স্যারেরা যেদিন যেটা পড়া দিচ্ছেন বা পড়াচ্ছেন, ধরো প্রত্যেক সপ্তাহে তোমার ইংলিশ হচ্ছে, ম্যাথস হচ্ছে, জিআই, এই সমস্ত ক্লাসগুলো হচ্ছে, আমি ইংলিশে আজকে নাউন তোমাদের পড়ালাম। তোমাদের কাজ হচ্ছে থ্রু আউট দ্য উইক এই নাউনটাকে জাস্ট পড়া, রিভিশন দেওয়া, আর কিচ্ছু পড়বে না। এবং নেক্সট উইকে যখন আমি প্রোনাউন স্টার্ট করছি, তখন কিন্তু তোমরা এই নাউন থেকে যে কোয়েশ্চেনগুলো দিচ্ছে, যা দিচ্ছে, সেগুলোকে প্র্যাকটিস করবে। এবং প্রোনাউন যখন করালাম, পরের সপ্তাহে প্রোনাউন করবে, সঙ্গে নাউনটাকে রিভিশন দেবে। এক্সট্রা অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো করার দরকার নেই। যে ভুলটা আমরা অনেকে করি, যে নাউন এক সারা সপ্তাহ ধরে কি পড়বো, ভালো লাগছে না, একটু পড়ে তারপর যাই একটু মিসলেনিয়াস এরর করি। এবার যখনই মিসলেনিয়াসে ঢুকলাম, তখন আর তো আমি কিছু বুঝতে পারছি না, নাম্বার কম আসছে, তখনই কিন্তু মাথাটা আমার খারাপ হয়ে যাবে। তাই একটা বছর তোমরা যদি যেটুকু স্যারেরা পড়াচ্ছেন সেইটুকুই অল্প অল্প করে পড়তে থাকো, এন্ড অফ দ্য ইয়ার তুমি কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি তাড়াহুড়ো করে মিসলেনিয়াস ক্লাস করতে যাও, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। ফার্স্ট, আর একটা জিনিস, এখন ইউটিউবে প্রচুর কন্টেন্ট অ্যাভেলেবেল, প্রচুর ক্লাস অ্যাভেলেবেল। এটা একটা পজিটিভ দিকও আছে, একটা নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক যেটা হচ্ছে যে এখন সবার কাছে ব্যাপারটা ওপেন হয়ে গেছে, সবাই সবকিছু অ্যাক্সেস করতে পারছে। আমার মনে হচ্ছে নাউনের ক্লাস বুঝবো, আমি নাউনের ক্লাসটা করে নিলাম, আমি ফ্রিতেও ক্লাস করতে পারছি। এটা একটা পজিটিভ দিক অবশ্যই। নেগেটিভ সাইড হচ্ছে এটাই, যে এত কন্টেন্ট, এত ক্লাস, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যাচ্ছে। যে একই টপিকের ওপর আমি 5টা টিচারের ক্লাস দেখছি, এবার প্রত্যেকের ওয়ে অফ টিচিং কিন্তু আলাদা আলাদা, এবং কিছু কিছু ইনফরমেশনও দেখবে মিসম্যাচ করছে। তখনই আমি কিন্তু কনফিউজড হয়ে যাবো যে অ্যাকচুয়ালি ঠিক কে পড়াচ্ছে। তো সেই জন্য বলবো, একজনকে ফলো করো। এবার তোমার যদি মনে হচ্ছে, তুমি ধরো আমাকে ফলো করছো, এবং 2-4টে ক্লাস করার পর তুমি এটা বুঝতে পারছো যে আমি একদম বোঝাতেই পারছি না, বা আমার পড়া তুমি বুঝতেই পারছো না, তখন তুমি টিচার চেঞ্জ করো। কিন্তু এই নয় যে একই টপিক তুমি যেহেতু অ্যাভেলেবেল আছে ক্লাস ফ্রিতে, তুমি সব টিচারদের ক্লাস দেখছো, এটা করবে না, আলটিমেটলি শিখতে পারবে না। এটা কারা করতে পারে? যাদের, এই যে বললাম, বেসিক কমপ্লিট, যাদের এক্সামের প্রিপারেশন সম্বন্ধে একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স হয়েছে, তারা কিন্তু এইগুলোকে চুজ করতে পারবে। কিন্তু যারা নতুন প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু এগুলো পারবে না। তাই একটা টিচারকে ফলো করে চলো, দেখবে তুমি একটা ঠিক জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যাদের আহ, চাকরির একটা মানে লক্ষ্য আছে যে হ্যাঁ এইটাই আমাকে পেতে হবে, তাদের ব্যাপারটা আলাদা, তারা সারা সপ্তাহ মানে সারা বছর ধরে ওটাই পড়ছে। কিন্তু যারা এইগুলো ঠিক করনি এখনো, তাদের জন্য বলবো যে এইটা করো না। ঠিক আছে? এটা করলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। তো এই একটা ব্যাপার একটু মাথায় রাখবে সবসময়। আর একটা ব্যাপার, যে সময় সবাইকে দিতে হবে, কারণ এতগুলো চ্যাপ্টার মানে সাবজেক্ট শেষ করতে গেলে অনেকটা সময় লাগে। ক্লাস তোমাকে কন্টিনিউ করতে হবে, শুধুমাত্র সেলফ স্টাডি করে কিন্তু হয় না। আর একটা ব্যাপার, যে পাড়ার দাদাটা এই করে চাকরি পেয়েছে মানে আমিও এটা করে পাবো, তা নয়। কিন্তু প্রত্যেকের মেরিট আলাদা, প্রত্যেকের প্রিপারেশনের স্ট্র্যাটেজিও আলাদা রকম হয়। আমার স্ট্র্যাটেজি তোমার সঙ্গে নাও মিলতে পারে কিন্তু। হুম। যেমন ধরো অনেকের থাকে যে ভোরবেলা উঠে পড়তে ভালোবাসে, তো ধরো ভোর 4টের সময় উঠলো, টানা 4 ঘন্টা 5 ঘন্টা পড়লো। এবার তোমার মনে হলো যে ওই দাদা বা দিদিটা ভোরে উঠে পড়েছে, তাহলে আমাকেও ভোরে উঠে পড়তে হবে। অথচ দেখা যায় যে তুমি রাতে অনেকক্ষণ পড়তে পারো, কিন্তু ভোরে উঠে তুমি পড়তে পারো না, তুমি রাতেই পড়বে। ঠিক আছে? পড়াটা নিয়ে তোমার কথা, সেটা রাতে হোক, ভোরে হোক, দুপুরে হোক, তোমার সময় মতো তোমাকে করে নিতে হবে। কিংবা আমি বললাম আমি 14 ঘন্টা পড়ি, পড়ে চাকরি পেয়েছি। এবার তুমি ধরো একটা তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, ফ্যামিলির কন্ডিশন খুব একটা ভালো নয়, তাই তোমাকে চাকরি করে বা কোনো কাজ করে পড়াশোনা করতে হয়। তুমি 14 ঘন্টার সময় পাবে কোথা থেকে? তাহলে কি তুমি চাকরি পাবে না? বা যারা ধরো চাকরি মানে অন্য কোনো কাজ করে প্রিপারেশন নিচ্ছে, তারা কি চাকরি পাচ্ছে না? পাচ্ছে। এবার তোমার যদি মাথার মধ্যে এটাই ঢুকে যায় যে 14 ঘন্টা পরেই চাকরি পেতে হবে, তাহলে কিন্তু তোমার পড়াশোনা হবে না। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে 14 ঘন্টা পরে ধরো কেউ 1.5 বছর 2 বছরের চাকরি পাচ্ছে, আর তুমি ধরো 5 ঘন্টার বেশি সময় দিতে পারছো না। তুমি দুটো কাজ করতে পারো। এক হচ্ছে, তোমার যদি সেম জবটাই টার্গেট থাকে, তাহলে তোমাকে সময় বেশি দিতে হবে। যে 2 বছরে পেয়েছে, তোমাকে হয়তো 3 বছর 4 বছরও লাগতে পারে। সেটা মাইন্ডসেট তোমাকে করে নিতে হবে যে হ্যাঁ, আমাকে সময়, যেহেতু আমি টাইম কম দিচ্ছি প্রত্যেক দিন, তাই আমাকে ডিউরেশনটাকে বাড়াতে হবে। এক, না হলে তোমায় করতে হবে কি, যে এমন পরীক্ষাগুলোকে চুজ করো যার সিলেবাসটা ছোট। ঠিক আছে? কম সাবজেক্ট পড়তে হবে, এরকম পরীক্ষা চুজ করো। তাহলে কি হবে, তুমি কম সময় দিয়ে সেটাকে ম্যানেজ করতে পারবে। তো এই যে প্র্যাকটিক্যাল কয়েকটা ব্যাপার, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। মানে এখানে ইমোশনের কোনো ভ্যালু নেই। ঠিক আছে? এখানে প্র্যাকটিক্যাল হতে হবে। তোমাকে লজিক্যালি ব্যাপারগুলোকে ভাবতে হবে। কে কি করছে দেখে আমাকে সেটা করতে হবে, সেটা নয় কিন্তু। তোমাকে
তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী, তোমার এলিজিবিলিটি অনুযায়ী তোমাকে ঠিক করতে হবে। যে সাবজেক্টটা উইক সেটাকে তুমি স্কোরিং ভাববে না, সেটাকে তুমি কোয়ালিফাই করবে, মার্কসটা ঠিকঠাক জায়গায় রাখবে। স্কোরিং কোনটা, যেটা তোমার স্ট্রং সাবজেক্ট। এবার অনেকে আমরা কি করি, আমার ইংলিশটা উইক, তাহলে এটাকে আমাকে ভালো নাম্বার তুলতে হবে। তার মানে কি, ইংলিশে তোমাকে প্রচুর সময় দিতে হবে। এবার ওই সময়টা দিতে গিয়ে কি হয়, তোমার যেগুলো স্ট্রং সাবজেক্ট সেগুলো কিন্তু উইক হয়ে যায়। ঠিক আছে? কিন্তু তুমি যদি ইংলিশটাকে একটা মোটামুটি জায়গায় দাঁড় করিয়ে নাও, তাহলে কি হবে, তুমি অন্য সাবজেক্ট থেকে মার্কস তুলতে পারবে, তাহলে ওভারঅল নাম্বারটা তোমার কিন্তু বাড়বে। ঠিক আছে? এই যে ব্যাপারগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে কোনটাকে আমরা স্কোরিং সাবজেক্ট ধরবো। কারণ অনেক সময় কি হয়, যে তুমি ধরো ম্যাথসে স্ট্রং, কিন্তু তুমি সিজিএল এর এক্সাম দিচ্ছ, একটা ম্যাথ সলভ করতে পারছো না, হয়তো তোমার সাবজেক্টই ম্যাথস, তখন তুমি ব্যাপারটাকে ইগোতে নিয়ে নিলে যে আমি কেন পারবো না। এরকম এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি, এগুলো প্র্যাকটিক্যাল আর কি, সত্যি আমার স্টুডেন্টদের সঙ্গে হয়েছে। তো একটা ম্যাথ সলভ করতে সে ধরো 10-12 মিনিট সময় নিয়ে নিল, তাকে আর কিন্তু পরীক্ষা দিয়ে লাভ নেই, সে চাকরি পাবে না, কারণ ওখানেই তার সময় শেষ। তাহলে এখানে তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে আমার এই ম্যাথসটা শেষ করতে অনেক সময় লাগবে, তাহলে এটাকে আমি স্কিপ করে যাব, অন্যগুলো করে নেবো, শেষের সময় থাকলে করবো, নাহলে করবো না। ঠিক আছে? তো এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। এখানে তোমার হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা খুব দরকার। এটা যদি তুমি ঠিকঠাক করতে পারো, দেখবে তুমি কম সময়ে চাকরিটা পাবে। কম সময় মানে আবার বলছি 6 মাস 8 মাস নয় কিন্তু। আর একটা খুব এফেক্টিভ, সেটা হচ্ছে যদি তোমরা গ্রুপ স্টাডি করতে পারো, একসঙ্গে 4টে 5টা যদি বন্ধু থাকে, তোমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করো, দেখবে এটাও খুব এফেক্টিভ, তোমাদের কাজে লাগবে, অনেক কিছু শিখতে পারবে। কারণ একজনের একটা সাবজেক্ট স্ট্রং, সেগুলো নিয়ে তোমরা বসতে পারো। হুম, সেটা তুমি বসেও করতে পারো বা অনলাইনেও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও করতে পারো। এটা করলেও কিন্তু খুব হেল্প করবে তোমাদের। তো এই যে স্ট্র্যাটেজিগুলো আমি বললাম, কথাগুলো বললাম, আশা করি এগুলো ফলো করলে তোমরা উম, মানে তোমাদের ভালোই হবে। আর স্পেশালি যারা নতুন স্টার্ট করছো প্রিপারেশন, তাদের জন্য এটা খুব হেল্পফুল। এবং যারা কনফিউজড হয়েছিলে যে কি পড়াশোনা করব, কোনটার জন্য প্রিপারেশন নেবো, সেটাও তোমরা কিন্তু এই কথাগুলো ফলো করলে, এইভাবে যদি তোমরা স্ট্র্যাটেজিটা ঠিক করো, একটু সময় লাগবে কিন্তু তোমরা তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে সেটাও তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে সবার সঙ্গে, যাতে তোমাদের মতো যারা আছে, যারা ঠিক করতে পারছে না কিভাবে পড়াশোনা করবে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন আর একটা টপিক নিয়ে।